বিশ্বকাপ সেমিফাইনাল ওয়ান, দুইটা দলের সামনে একটা সেম স্বপ্ন, প্রথমবারের মতো ফাইনাল খেলতে যাওয়া। একদিকে আফগানিস্তান, অন্যদিকে দক্ষিণ আফ্রিকা। এই রানে এই ধরনের খেলায় দক্ষিণ আফ্রিকা অনেক পুরনো খিলাড়ি বলা চলে। আর আফগানিস্তানের ব্যাপারটা এতক্ষণে সবাই জানেন, সবাই জেনে গেছে যে তাদের এই রূপকথার যেই রানটার, যেই তাদের ড্রিম রান, তাদের যেই ক্রিকেটের উত্থানটা, তাদের যেই বিশ্বমঞ্চে নিজেদের পরিচয়টা সেভাবে দেওয়ার, সেই একটা রান আজকে খুবই করুণভাবে এসে সমাপ্ত হলো। সেই রানটা গ্রুপ পর্বে তারা ডমিনেট করেছে, তারপর যখন তারা সুপার এইটে উঠেছে, সুপার এইটে তারা 1 নম্বর গ্রুপে, সেখানেও তারা ডমিনেট করেছে। শিরোপা প্রত্যাশী অস্ট্রেলিয়াকে তারা বিদায় করে, বাংলাদেশকে তারা বিদায় করে তারপর তারা এখানে এসেছে। এখানে একটা বিশাল একটা ফাইটের কথা ছিল, কারণ আমরা সবাই জানি, দেখেছি ইতিহাসে এখন পর্যন্ত নকআউটের ম্যাচে, বিশেষ করে সেমিফাইনালে সাউথ আফ্রিকা তাদের যেই পরিচয়টা, যে নামের সাথে তারা যে দাপুটে একটা দল, সেই ধরনের নার্ভের পরিচয়টা তারা দিতে পারেনি। তারা কখনোই আইসিসি টুর্নামেন্টে একবার তারা শুধু ফাইনাল খেলেছে, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, প্রথম আসরে। নয়তো বিশ্বকাপে এখন পর্যন্ত তারা 7 বার, আজকের আগ পর্যন্ত তারা 7 বার সেমিফাইনাল খেলেছিল টি-20 ওয়ানডে মিলিয়ে, কিন্তু তারা তাদের চাপটা, নকআউটের চাপ, সেমিফাইনালের সেই চাপে তারা ভালো খেলতে পারেনি। তারা ম্যাচ হেরে তারপর সাউথ আফ্রিকার বিমান ধরতে হয়েছে, তারা বিদায় নিতে হয়েছে। তো আজকে ওইরকম সাউথ আফ্রিকাকে, ওইরকম একটা অতীত ইতিহাস থাকা সাউথ আফ্রিকাকে সামনে পেয়েছিল ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট টিম, যারা নিজেরা ব্যাটে বলে নিজেদের প্রমাণ করে তারপর এখানে এসেছে আফগানিস্তান। কিন্তু তারা ফাইনাল ম্যাচে তাদের যেই পরিচয়টা দেওয়ার কথা, যেই ইতিহাস তারা রচনা করতে করতে একটুকে এসেছে, যে ইতিহাসকে তারা আরও একটা লার্জার দ্যান লাইফ একটা ট্যাগ লাগানোর কথা, সেরকম তারা করতে পারেনি। একদমই মুখ থুবড়ে পড়েছে। মাত্র 56 রান, শুধু তাদের ইতিহাসের সবচেয়ে কম রান না, তাদের টি-20 ইতিহাসের সবচেয়ে কম রান না, সেমিফাইনালের ইতিহাসেরও সবচেয়ে কম রান। টি-20 ক্রিকেটের সেমিফাইনালের ইতিহাসে সবচেয়ে কম রানে তারা অল আউট হয়েছে, 56 রানে তারা অল আউট হয়েছে। আমি যদি বলি দর্শক, আজকে যেই তাদের যে গেম প্ল্যানটা ছিল আফগানিস্তানের, সেই গেম প্ল্যানটা খুবই সহজ ছিল। বোলিং ফ্রেন্ডলি একটা উইকেট, আর এই উইকেটে তারা সদ্ব্যবহারটাই করতে চেয়েছিল, যেই ব্যবহারটা তারা থ্রু আউট দ্য টুর্নামেন্ট করে এসেছে। তাদের ম্যাচগুলো বেশিরভাগ ম্যাচে একটু বোলিং ফ্রেন্ডলি উইকেটে পড়েছে, যেটার কাজ তারা 100% নিয়েছে, যেই সুযোগটা তারা 100% নিয়েই তারা এতটুকু এসেছে। আজকেও তাদের সেম প্ল্যানই ছিল, টসে জিতার পর তারা আগে ব্যাটিং করে স্কোরবোর্ডে বেশ কিছু রান, যদি 120, 30 কিংবা 40 রান যদি তারা তুলে ফেলতে পারে, তাহলে তারা বিপক্ষ দলকে কাবু করে ফেলবে, ওই রানের মধ্যেই তারা আটকে দিবে, এরকম একটা প্ল্যানই তাদের ছিল। টস জেতার পর ক্যাপ্টেন যখন ব্যাটিংটা নিলেন, রশিদ খান যখন ব্যাটিংটা নিলেন, এরকম একটা প্ল্যান ছিল তাদের। বাট তারা যেই জায়গায় ল্যাকিংসটা হয়েছে, যেই জায়গায় তারা ভুলটা করেছে, অথবা যেই জায়গায় তারা ম্যাচটা হেরেছে সর্বোপরি, সেটা হচ্ছে তাদের ওই সিদ্ধান্তই, অথবা তাদের ওই মাইন্ডসেটটাই তাদেরকে আজকে ম্যাচটা হারিয়েছে, যেই মাইন্ডসেটটা এতদিন তাদের ম্যাচ জিতিয়েছে। আমরা বারবার বলেছি, অথবা আমরা দেখেছি যে পুরো টুর্নামেন্টে আফগানিস্তানের ব্যাটিং ডিপার্টমেন্টের লিডার 2 জন, অথবা ব্যাটিং ডিপার্টমেন্টের ফুল কন্ট্রোলই আফগানিস্তানের 2 জন ব্যাটার করেন, ওপেনার 2 জন ব্যাটার ইব্রাহিম জাদরান এবং অবশ্যই রহমানুল্লাহ গুরবাজ। এই দুইজনের ব্যাটিংয়ে ভর করেই তারা যেই শুরুটা পায়, এমনকি যেই রানটা পায়, এই 2 জনের কাছ থেকে যেই রানটা পায়, ওই রানটাই তাদের মূল পুঁজি থাকে। ওই রানটা তাদের মূল পুঁজি নিয়েই তারা বিশ্বকাপ খেলেছে। তারা 7টা ম্যাচ খেলেছে, তারা 5টা ম্যাচ জিতেছে, তারা সেমিফাইনালে উঠেছে। কিন্তু আজকে ফাইনাল ডেতে এসে, সেমিফাইনালে মানে আজকের ম্যাচটাতে এসে তারা ওই জায়গাতেই তারা ধরাটা খেয়েছে। আজকে গুরবাজ, জাদরান 2 জনে মিলে স্কোরবোর্ডে কত রান যোগ করেছেন? মাত্র 2। এই যে ধকলটা আফগানিস্তান টিম খেয়েছে, এই ধকলের বাইরে তারা পুরো ম্যাচে
যেতেই পারেনি। একবারের জন্য আর মনে হয়নি যে আফগানিস্তানের আন্ডারে ম্যাচ আছে বা আফগানিস্তান এখান থেকে ম্যাচ বের করে নিতে পারবে, কারণ শুরু থেকেই যেই ডমিনেশন দেখিয়েছে সাউথ আফ্রিকান বোলাররা, সেইটা আফগানের দিকে আর কোনোভাবেই আফগানরা নিতে পারেনি। তারা অনেক চেষ্টাই করেছিল। আমরা দেখেছি 5টা ম্যাচ আফগানিস্তান যখন জিতেছে, মাত্র একটা ম্যাচ ছিল, তাও পাপুয়া নিউগিনির বিপক্ষে 96 রানের টার্গেটের মাত্র ম্যাচ। ওই ম্যাচে শুধুমাত্র আফগান ওপেনার 2 ব্যাটারের রান এনে দিতে পারেনি। বাকি সবগুলো ম্যাচ জিতেছে অথবা হেরেছে। আফগানিস্তানের মূল পুঁজিই ছিল এই 2টা উইকেটের, এই 2 জনের ব্যাট থেকে আসা রান। আজকে তাদের ব্যাট থেকে রান আসেনি, আর কোনো ব্যাটার রান আনতে পারেননি। যা হওয়ার আফগান ব্যাটিং লাইন আপের সাথে এক্স্যাক্টলি তাই হয়েছে। আপনি সেমিফাইনালে খেলা একটা টিম, সেমিফাইনালের ম্যাচ, সেই ম্যাচে আফগানিস্তানের একজন ব্যাটারের হায়েস্ট রান, মানে আফগানিস্তানের ইনিংসের একজন ব্যাটারের করা সর্বোচ্চ রানটা হচ্ছে 10, আজমতুল্লাহ ওমরজাই। তিনি একমাত্র ব্যাটার যিনি 2 অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন আফগানিস্তানের। আমরা যদি দেখি আফগানিস্তানের একাধিক 3জন প্লেয়ার তাদের 0 রানে আউট হয়েছেন, 4জন প্লেয়ার আউট হয়েছেন 2 রানে। আজমতুল্লাহ ওমরজাই শুধুমাত্র 12 বলে 10 রান করা ব্যাটার। তার চাইতেও অবাক করা অথবা মজার ব্যাপার হলো যে আফগানিস্তানের সর্বোচ্চ রান যেখান থেকে এসেছে অথবা যিনি করেছেন, তিনি অ্যাকচুয়ালি কোনো মানুষ না, অর্থাৎ কোনো ব্যাটার না। আফগানিস্তানের ইনিংসের সর্বোচ্চ 13 রান এসেছে 22 রান থেকে। অর্থাৎ এই 56 রানের মধ্যে সাউথ আফ্রিকান বোলাররা অথবা সাউথ আফ্রিকার টিম কনসিভ করেছে 22 রান থেকে 13 রান। এই ছিল আফগানিস্তানের পুঁজি। সেখানে এই আফগানিস্তান অলরেডি মাইনাসেই ছিল প্রথম ইনিংসের পর থেকেই। তাদের যেই রূপকথার গল্পের যেই পথ চলা, সেটার সমাপ্তি কিন্তু ইনিংসের প্রথম দ্বিতীয় ওভার থেকেই শুরু হয়ে গেছে। তারা পাওয়ার প্লের 6 ওভারের মধ্যে 5 উইকেট হারিয়েছে। এরপর পাওয়ার প্লের পর 6 ওভারের মধ্যে তারা আরও 5 উইকেট হারিয়েছে। একদম বরাবর 12 ওভারে তারা অল আউট হয়েছে। ম্যাচের 8 ওভার তাদের হাতে ছিল, কিন্তু তারা অসহায়, তারা বিধ্বস্ত, কিছুই তারা করতে পারেনি। তো তাদের এই রানের এই যে ড্রিম রান, এই রানের সমাপ্তি তারা প্রথম ইনিংসে ঘটিয়েছে। তবে আফগানদের যে ফাইটিং মেন্টালিটি, সেইটা কিন্তু তারা শো করতে ভোলেনি, বিশেষ করে বোলিংয়ে। কারণ তাদের মূল শক্তিটাই হচ্ছে বোলিং। তাদের মূল বোলিং শক্তি কাজে লাগিয়েই কিন্তু তারা সেমিফাইনাল পর্যন্ত খেলেছে, ইতিহাস গড়েছে। আমরা যদি দেখি, প্রথম ওভারেই নাবিনুল হক যথারীতি বল করতে এসেছেন, চমৎকার স্পেলে তিনি বল করেছেন। 2 ব্যাটার মিলে প্রথম ওভারটা খেলেছেন। রেজা হেন্ড্রিক্স এবং কুইন্টন ডি কক একদমই যে সুবিধা করতে পারেননি সেটা আমি স্পষ্টভাবেই বলবো। তার যেই বাতাসের মধ্যে বল সুইং করার ক্ষমতা, তারপর হচ্ছে স্লোয়ার দেওয়ার ক্ষমতা, কিন্তু যেই স্পেশাল ব্যাপারটা নাবিনুল হকের, তিনি স্লোয়ার দিবেন, কিন্তু ব্যাটার সেটা খুব বেশি বুঝতে পারবেন না যে স্লোয়ার দিচ্ছেন। এই একটা স্পেশাল অ্যাবিলিটি তার মধ্যে আছে, সেটা চমৎকারভাবে তিনি কাজে লাগিয়েছেন প্রথম ওভারে। দ্বিতীয় ওভারে ফারুকি এসে যথারীতি যেটা দরকার সেটাই করেছেন, উইকেট এনে দিয়েছেন। কুইন্টন ডি ককের মিডল স্টাম্প লিটারেলি ভেঙে দিয়েছেন তিনি। যে ভয়টা দেখানো দরকার সাউথ আফ্রিকার, সেই ভয়টা তিনি দেখিয়েছেন। কারণ সাউথ আফ্রিকার অতীত ইতিহাস আছে, তারা এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে অথবা এরকম ইন্টেন্স ম্যাচে তারা বেশ বাজেভাবে ফল করে, সেটা ব্যাটিং হোক সেটা বোলিং হোক। তো এরকম একটা শুরু আফগানিস্তানের দরকার ছিল। মাত্র 56 রানের পুঁজি, তাদের যত তাড়াতাড়ি উইকেট নেওয়া দরকার ততই তাদের দলের জন্য ভালো। যতটুকু বেশি ফাইট করা দরকার সেটাই তারা করার চেষ্টা করেছে। এক্স্যাক্ট তৃতীয় ওভারে নাবিনুল হক যখন এসেছেন, তখনও তাদের একটা উইকেটের সুযোগ ছিল বলতে কি, তারা উইকেটটা তুলেছে, উইকেট নিয়েছে, কিন্তু আদায় করে নিতে পারেনি উইকেটটা। সেটা হচ্ছে ক্যাপ্টেন মার্করামের উইকেট। মার্করামের ব্যাটের কানায় লেগে বল সরাসরি কিপারের হাতে, রমানুল্লাহ গুরবাজের হাতে। নাবিনুল হক বল করেছেন, তিনি আবেদন করেছেন, কিন্তু আম্পায়ার সাড়া দেননি যথারীতি। কারণ আম্পায়ার নিজেও শিওর ছিলেন না, বিপক্ষ দলের কাছ থেকেও খুব বেশি তিনি আবেদন পাননি। গুরবাজ নিজেও আবেদন করেননি, তেমন একদম করেননি বললেই চলে। তবে নাবিনুল হক খুবই শিওর ছিলেন যে তিনি উইকেট আদায় করেছেন, তিনি উইকেট পেয়েছেন। তিনি সরাসরি গিয়েছেন তার ক্যাপ্টেনের কাছে, রশিদ খানের কাছে, তাকে বারবার অনুরোধ করেছেন
রিভিউ নেওয়ার জন্য। কিন্তু রশিদ খানের যেটা করা তিনি সেটাই করেছেন। তিনি গুরবাজের কাছে জানতে চেয়েছেন, কিন্তু গুরবাজ ইশারায় এবং মুখে দুইভাবে বলেছেন যে তিনি কোনো আওয়াজ শুনতে পাননি, যথারীতি নেননি, তিনি সিওরিটি পাননি, তিনি রিভিউ নেননি। কিন্তু পরবর্তীতেই যখন টিভি রিপ্লে দেখা গেল তখনই দেখা গেল যে স্পষ্ট একটা স্পাইক দেখা যাচ্ছে, স্পষ্ট তার ব্যাটে লেগেছিল, কিন্তু ওই উইকেটটা তিনি পাননি। যদিও এখন বলা মুশকিল ওই উইকেটটা পেলেও আফগানিস্তানের কতটুকু লাভ কিংবা কতটুকু ক্ষতি হতো, কিন্তু এইটা শিওর আফগান বোলারদের যেই দাপট আছে, আফগান বোলাররা যেরকম অ্যাটাক করতে পারেন বিপক্ষ দলের উপর, যেরকম চওড়া হতে পারেন, যেরকম বিপক্ষ দলের ব্যাটারদের ঘাড়ে বসে দাঁড়াতে পারেন, ঘাড়ে বসতে পারেন, চেপে বসতে পারেন, সেই ক্ষমতা আফগান বোলারদের আছে। তো এই উইকেটটা যদি তারা আর্লি ফেলে দিতে পারত তাহলে হয়তো বা ঘটনা অন্য কিছু হতে পারত। জয় যদি আমরা না দেখি তাহলে হয়তো আরও ক্লোজ একটা ম্যাচ দেখতে পারতাম আমরা। 56 রানের একটা ম্যাচ, 56 রানের টার্গেটের একটা ম্যাচ হয়তো আমরা আরও একটু ধুঁকতে দেখতে পারতাম সাউথ আফ্রিকাকে, কিন্তু সেটা হয়নি। আর এরকম একটা নিশ্চিত জীবন পাওয়ার পর কিন্তু মার্করাম খুবই সাবধানী হয়ে গেছেন, একদম দেখে শুনে ব্যাটিং করেছেন। রিজা হেন্ড্রিক্স আগে থেকেই দেখে শুনে ব্যাটিং করছিলেন। তাদের যে কাজটা করার দরকার ছিল, 120 বলে তাদের মাত্র 57 রান দরকার, তারা ঠিক সেই কাজটাই করেছেন, উইকেটে টিকে থেকেছেন। বল একটু পুরনো হওয়ার পরেই দু একটা শট খেলতেই তাদের ম্যাচ জয় চলে এসেছে। তবে এইখানে যে ব্যাপারটা লক্ষণীয় ছিল, আপনি একটা টিম যখন প্রথমবার কোনো কিছু অ্যাচিভ করে তখন তাদের মধ্যে উল্লাসটা কীরকম থাকার কথা, সেটা হচ্ছে চমৎকার, সেটা হচ্ছে বিধ্বংসী কিছু তাদের করার কথা, তাদের এক্সট্রাঅর্ডিনারি কিছু করার কথা। কিন্তু সাউথ আফ্রিকার ক্ষেত্রে আমরা দেখেছি এক্সট্রাঅর্ডিনারি, যেটা কেউই আশা করেনি সেভাবে। লিটারেলি তারা কোনো ধরনের উচ্ছ্বাসই তাদের মধ্যে দেখা যায়নি, তারা জাস্ট ম্যাচ জিতেছে, র্যান্ডমলি তারা একে অপরের সাথে হাত মিলিয়ে মাঠ ছেড়ে চলে গেছেন। মানে একটা দল প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলবে, সেই দলের মধ্যে সেরকম কোনো উচ্ছ্বাসই দেখা যায়নি। এর একটাই কারণ হতে পারে, সেটা হচ্ছে আফ্রিকানরা, প্রোটিয়ারা একটা মিশনে আছে, আর সেই মিশনটা হচ্ছে বিশ্বকাপের মিশন। তারা বিশ্বকাপ নিয়েই ঘরে ফিরবে, বিশ্বকাপ নিয়েই তারা দক্ষিণ আফ্রিকার বিমানে উঠবে, এই প্রত্যয় তাদের মধ্যে দেখা গেছে যে সেমিফাইনাল কমপ্লিট হয়েছে, আমাদের মূল কাজ এখনও বাকি আছে, এখনও আরও একটা ম্যাচ জিততে হবে গায়ানাতে। সেই ম্যাচটা যদি আমরা জিতি, সেই ম্যাচটা জিতে তবেই আমরা উচ্ছ্বাস, যেই সেলিব্রেশন, বিভিন্ন ধরনের সেলিব্রেশন যাই করতে হয় সেটা তারা ফাইনাল জিতেই করবে, এরকম একটা প্রত্যয় দেখা গেছে এরকম একটা প্রত্যয় দেখা গেছে দক্ষিণ আফ্রিকা টিমের মধ্যে। মার্করাম বিশ্বকাপজয়ী একজন ক্যাপ্টেন, আন্ডার-19 বিশ্বকাপ শিরোপা জিতিয়েছেন, একমাত্র আন্ডার-19 বিশ্বকাপ শিরোপা আছে সাউথ আফ্রিকার কাছে, সেটা এই মার্করামই জিতিয়েছিলেন 2012 সালে। সেই ম্যাচে, ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন, সেমিফাইনালেও চমৎকার ইনিংস খেলেছেন, বড় রানের একটা ইনিংস খেলেছেন। তো তার মধ্যে এই লিডারশিপ কোয়ালিটিটা আছে, তিনি তার টিমকে বিশ্বকাপ জিতানোর অভিজ্ঞতা তার আছে, তিনি সেটা করে দেখিয়েছেন আগেও। এই কারণেই তার উপরই ভরসা রাখছে প্রোটিয়ারা। আমরা অনেক প্রোটিয়া লেজেন্ডের, স্মিথ, ডেল স্টেইন সহ অনেক প্রোটিয়া লেজেন্ডের টুইট আমরা দেখতে পেয়েছি, সবাই প্রেজ করছেন এডেন মার্করামকে, তার টিমকে। তার টিমের আরও একজন, সেই বিশ্বকাপ জয়ী আরও একজন সদস্য হচ্ছেন কাগিসো রাবাডা চমৎকার বল করছেন, আমরা দেখছি 2টা বোল্ট তিনি প্রথম আর্ধেই, অর্থাৎ প্রথম 6 ওভারের পাওয়ার প্লের মধ্যেই করে দিয়েছেন। মানে লিটারেলি আফগানিস্তানের ব্যাটিং লাইন আপকে দাঁড়াতেই দেয়নি তারা প্রথম ইনিংসেই ফাইনালে পৌঁছে গেছে সাউথ আফ্রিকা। এখন শুধু অপেক্ষা ইংল্যান্ড কিংবা ভারত, যেই দলে আসুক সেই দলের সামনে তারা লড়ে তারপর তারা বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নেবে, প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ ফাইনাল খেলবে, এবং সেই ফাইনালে তারা প্রত্যাশা রাখবে নিশ্চয়ই যে সাউথ আফ্রিকা বিশ্বকাপ নিজেদের নিশ্চিত করে নেবে। দর্শক, শেষ করতে চাই শুধুমাত্র একটা কথা বলে, সাউথ আফ্রিকা এর আগে একটা ফাইনাল খেলেছে আইসিসি টুর্নামেন্টের, সেই ফাইনালটা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসর, সেই টুর্নামেন্টে তারা জিতে নিয়েছে। আর এবারে প্রথম তারা ফাইনাল খেলছে 8মবারের চেষ্টায়, 8বারের চেষ্টায় তারা ফাইনালে যেতে পেরেছে। তারা ফাইনাল জিতবে কি জিতবে না সেটা দেখার জন্য, সেটা জানার জন্য 29 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তবে যেতে যেতে একটু ক্রেডিট আফগানদেরও দেওয়া উচিত, সেটা হচ্ছে
এই যে চমৎকার একটা পথ চলা ছিল তাদের, যেটা যেতে যেতে ম্যাচ শেষে যেই ভিডিও কলে কথা ম্যাচ শেষে যেই আফটার ম্যাচ কথা বলা হয়, সেখানেও জানিয়েছেন আফগান ক্যাপ্টেন রশিদ খান যে তাদের এই পথ চলা মাত্র শুরু হয়েছে। তারা পৃথিবীতে একটা ছাপ রাখতে চায়, তারা জানান দিতে চায় তারা যেই কোনো কিছু করতে পারে, তারা যেই কোনো টিমকে হারাতে পারে। আর তাদের খেলায়, তাদের খেলার মনোভাবে সেটাই প্রকাশ পেয়েছে। আর সেটা নিশ্চয়ই আগামী দিনও তারা বজায় রাখতে পারবে। চমৎকার একটা বিশ্বকাপ তারা কাটিয়েছে, অনেক বাঘা টিমকে তারা সামনে থেকে সরিয়ে, রাস্তা থেকে সরিয়ে তারা এতটুকু পর্যন্ত এসেছে। তাদের যাত্রা এখানেই সমাপ্ত হয়েছে। আমরা দেখেছি 2023 বিশ্বকাপে তারা যতটুকু এগিয়েছিল, 24 বিশ্বকাপে এসে তারা আরও একটু বেশি এগিয়েছে। সামনে তারা হয়তো বা আরও বেশি যাবে, ফাইনাল কিংবা শিরোপা প্রত্যাশাও তারা করবে। তবে কি হয় সেটা ভবিষ্যতে দেখা যাবে। এখন পর্যন্ত যেটা নিউজ সেটা হচ্ছে সাউথ আফ্রিকা তাদের প্রথম বিশ্বকাপ ফাইনাল কনফার্ম করেছে, শিরোপার সর্বোচ্চ দাবিদার তারা রাখে। এই বলে শেষ করছি। আমি পারভেজ আল হাসান, আল্লাহ হাফেজ।